হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর চাইনিজ ড্রামার গল্প নিয়ে। তো ভিডিওটি ভালো লাগে যদি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা জিয়াংকে দেখতে পাবো, যে মেয়েদের চিটার বয়ফ্রেন্ডকে এক্সপোজ করার কাজ করে। প্রত্যেক দিনের মতো আজকেও সে একটা মিশনেই বেরিয়েছিল। ও যেই রেস্টুরেন্টে গিয়েছিল ওই রেস্টুরেন্টেই আমাদের এই ড্রামার হিরো ইউ বসেছিল। জিয়াং তো ইউকেই তার টার্গেট ভেবে বসে। আসলে মেয়েটা যে ছবি পাঠিয়েছিল সেই ছবিটা অস্পষ্ট ছিল, তাই সে ইউ এর কাছে গিয়ে ইউ এর পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় এবং ওকে বলে, আমি 9 মাসের প্রেগনেন্ট, আর তুমি আমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে কি করে যেতে পারো। ওর কথা শুনে ইউ তো শকড হয়ে যায়, কারণ সে তো জিয়াংকে চেনেই না। কিন্তু ও জিয়াংকে না চিনলে কি হবে, রেস্টুরেন্টের বাকিরা তো এই ঘটনার ভিডিও রেকর্ড করতে শুরু করে, যার ফলে ইউ এর মান সম্মান সেখানেই শেষ হয়ে যায়। জিয়াং এর সঙ্গে এই সব কাজ ওর একটা বন্ধুও করত, যে জিয়াংকে জানিয়েছিল, তুমি যে ছেলেটাকে সেদিন টার্গেট বানিয়েছিলে আসলে সেই ছেলেটা আমাদের টার্গেট ছিলই না। ব্যাপারটা জানার পর জিয়াং একটু এম্বারেসি ফিল করেছিল। ওর বন্ধু ওকে বারবার করে বোঝায় তোমার এইসব কাজ এবার ছেড়ে দেওয়া উচিত, কিন্তু জিয়াং ওর কথা শুনলে তো। এইদিকে আমরা ইউকে দেখবো যে অনেক বছর বাদে চায়না ফিরেছিল, আর ফিরে এসে কোম্পানিতে পৌঁছে যায়। অফিসে গেলেই ওর বাবা এবং সৎমা ওকে ওয়েলকাম জানায়, কিন্তু সৎমায়ের সঙ্গে ওর কথাবার্তা থেকে আমরা জানতে পারবো ওর সৎমা ওকে পছন্দই করে না। ইউ এর বাবা এবং সৎমা মিলে ইউ এরই মায়ের গ্রামে একটা রিসোর্ট বানানোর প্ল্যানিং করছিল, যেই প্রজেক্টটাই ইউ নিতে চায়, কিন্তু এতে সৎমায়ের আপত্তি ছিল। ইউ তখন ওর সৎমাকে বলে, ঠিক আছে, 3 মাসের মধ্যে আমি যদি কোম্পানিতে 30% প্রফিট আনতে পারি তাহলে তুমি আমাকে ওই প্রজেক্টে কাজ করতে দেবে। এবার ওর সৎমাও রাজি হয়ে যায়। আসলে সৎমা ভেবেই নিয়েছিল ইউ এই কাজটা কখনোই করতে পারবে না। এদিকে জিয়াং তার আন্টির কাছ থেকে জানতে পারে ইউ গ্রুপ খুব তাড়াতাড়ি তাদের ফার্মটা নষ্ট করে ওই জায়গায় একটা রিসোর্ট বানাতে চলেছে। আন্টির কথা শুনে জিয়াং বলে, তাতে আমরা তো কিছুই করতে পারবো না, কারণ বাবা বহু বছর আগে ইউ গ্রুপের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করেছিল, তাই ওরা যদি এই ফার্মের জায়গায় রিসোর্টও বানায় সেখানে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু আন্টি তো এটা মানতেই রাজি ছিল না, কারণ আন্টি অনেক কষ্ট করে এই ফার্মটাকে চালাচ্ছে। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো জিয়াং যখন খুব ছোট ছিল তখনই ওর বাবা ওকে ছেড়ে দিয়ে কোথাও একটা চলে গেছিল, তখন এই আন্টি ওকে অ্যাডপ্ট করেছিল। প্রেজেন্টে তাই জিয়াং আন্টির মন রাখার জন্য এইটা ডিসাইড করে যে সে ইউ গ্রুপে গিয়ে কোনো রকম করে ওই কন্ট্রাক্টটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, যাতে তাদের ফার্মটা ঠিক থেকে যায়। ওর বন্ধু তখন ইউ গ্রুপের সব ডিটেলস ওকে বলতে শুরু করে। জিয়াং যখন ইউ গ্রুপের শিওর ছবিটা হাতে পায় তখন সে বুঝতে পারে, আরে এই ছেলেটাকেই তো কিছু বছর আগে আমি এক্সপোজ করেছিলাম। পরে সে নিয়ে আমরা জিয়াংকে একটা পার্টিতে দেখব, যেই পার্টিতে আমাদের হিরোও ছিল। জিয়াং পার্টিতে পৌঁছেই ইউ এর উপর নজর রাখতে শুরু করে। এইদিকে আমরা ইউ এর কাছে একটা মেয়েকে দেখব, যে ইউ এরই কোম্পানির একটা ডিপার্টমেন্টে স্পোকার পার্সন হিসেবে ছিল, কিন্তু ইউ ওকে অনেকদিন আগেই ফায়ার করে দিয়েছিল। এবার মেয়েটা ইউকে সিডিউস করার চেষ্টা করছিল যাতে ইউ ওকে আবারও কোম্পানিতে একটা জব দিয়ে দেয়, কিন্তু ইউ ওকে দ্বিতীয়বার কোনো জব দিতে রাজি হচ্ছিল না, যেটা দেখে মেয়েটা তো খুবই রেগে যায়। কিছুক্ষণ পর জিয়াং ইউ এর কাছে যাবে কি তার আগেই মেয়েটা ওকে ধাক্কা দিয়ে ইউ এর কাছে পৌঁছে যায় এবং সবার সামনেই নাটক করে বলে, ইউ আমাকে সবসময় সিডিউস করার চেষ্টা করতো, আর আমি ওর কথা মতো কাজ করিনি বলেই ও আমাকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে। এবার পার্টিতে অনেক রিপোর্টারও ছিল, তাই তারা সবাই ইউকে ঘিরে ধরে এবং এই ব্যাপারটা সত্যি নাকি জিজ্ঞাসাও করে। জিয়াং এর তো এইরকমই একটা সুযোগের দরকার ছিল। এই সুযোগেই সে ইউ এর কাছে গিয়ে ওই মেয়েটার সঙ্গে ইউ এর যে ভিডিওটা ছিল সেটা সব রিপোর্টারদেরকে দেখায় এবং সবাইকে এইটাও বুঝিয়ে দেয় যে মেয়েটাই আসলে দোষী। এরপর রিপোর্টাররা যখন ওকে জিজ্ঞাসা করে যে তুমি ইউ এর কে হও, তখন জিয়াং নিজেকে ইউ এর গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়, আর জিয়াং এর কিছু বলার আগেই ও জিয়াংকে কিসও করে ফেলে, যেটা দেখে জিয়াং তো একদম শকড থেকে যায়। আসলে জিয়াং যখন তার বন্ধুর কাছ থেকে ইউ এর ব্যাপারে ইনফরমেশন নিচ্ছিল তখন ওর বন্ধু ওকে জানিয়েছিল যে জিয়াং এর একটা গার্লফ্রেন্ড ছিল যে জার্মানিতে থাকে, কিন্তু জিয়াং তাকে কখনোই দেখেওনি, তাই তুমি এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। জিয়াং নিজেকে ইউ এর কাছে সুচিং হিসেবে পরিচয় দেয়। এরপরেও জিয়াং ইউকে সিডিউস করার চেষ্টা করছিল। আসলে তো তার ইউ এর কাছ থেকে তার কোম্পানির অ্যাক্সেস কার্ডটা দরকার ছিল, যেটা পেলেই সে খুব সহজে কোম্পানি থেকে ওই এগ্রিমেন্ট পেপারটা নিয়ে আসতে পারবে, কিন্তু ইউ ওকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। তার উপরে ইউ ওকে বলেই দেয় যে তুমি আমার টাইপেরই নও,
কথাটা শুনেই জিয়াংয়ের খুব খারাপ লাগে, তাই সে বাইরেই চলে আসে। সে তার বন্ধুকে জানায় যে ইউকে পটানো এতটাও সহজ কাজ নয়। ওর বন্ধু এরপর যখন ওর ইউকে কিস করার ব্যাপারটা বলে, তখন জিয়াং বলে, এতে কি আছে, আমি তো আমার কুকুরকে রোজই এইভাবে কিস করি। পরের দিন যখন ইউ অফিসে পৌঁছায়, তখন দেখে ওর সমস্ত এমপ্লয়ি ওর সেই ভাইরাল ভিডিও নিয়ে গসিপ করতে শুরু করেছে। যেটা দেখে ইউ তো খুবই রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করো। আমার মনে হচ্ছে মেয়েটা রাইফেল কোম্পানি থেকেই এসছে। কিছুক্ষণ পর জিয়াংও খুব সুন্দরভাবে রেডি হয়ে ইউ এর কোম্পানিতে পৌঁছে যায়, কিন্তু সেখানে রিসেপশনিস্ট ওকে আটকে দেয় আর বলে, বস তো আগেই বলে গেছে তোমাকে যেন অফিসে ঢুকতে না দেয়া হয়। কিন্তু জিয়াং ওর কথা শুনলে তো, সে ওর কথায় পাত্তা না দিয়ে অফিসের ভেতরে ঢুকতে শুরু করে। ভেতরে গিয়ে দেখে চিচি নামের একটা মেয়ে ইউ এর সঙ্গে দেখা করার জন্য ওর কেবিনের সামনে ঝামেলা শুরু করেছে, যাকে ইউ এর অ্যাসিস্ট্যান্টই আটকে রেখেছে। জিয়াং তখন চিচির কাছে গিয়ে বলে, আমি ইউ এর ফিয়ন্সে। এতে যখন চিচি রেগে গিয়ে ওর সঙ্গে ঝামেলাই পাকিয়েছিল, তখন জিয়াং ওর জুতোর লেশগুলোকে একসঙ্গে বেঁধে দেয়। তার ফলেই তো ও চলতে গিয়ে পড়ে যায়। যেটা দেখে সবাই ওকে হেল্প করার জন্য এগিয়ে যায়, আর সেই সুযোগেই জিয়াং ইউ এর অফিসে চলে যায়। জিয়াংকে অফিসের মধ্যে দেখে ইউ অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন জিয়াং ওর কাছে গিয়ে ওকে আবারও সিডিউস করার চেষ্টা করে, এটাও দেখার চেষ্টা করে যে ইউ এর কাছ থেকে ওই অ্যাক্সেস কার্ডটা পায় কিনা। ইউ এটা সন্দেহ করেছিল যে জিয়াং ওর কাছ থেকে কিছু না কিছু নিতে এসছে, কারণ সে ইউকে ওর জ্যাকেটের পকেটে হাত দিতে দেখেছিল। মানে জিয়াং এর এখানে আসার যে কিছু উদ্দেশ্য আছে সেটা ইউ ভালোভাবেই বুঝে গেছিল। এরপর ইউ যখন ওর কাছ থেকে চলে যাবেই ভাবছিল, তখনই জিয়াং এর হাতে টান লেগে ওর জ্যাকেটটাই ছিঁড়ে যায়। এতে ইউ অনেকটাই রেগে যায়। রেগেই যখন সে জিয়াংকে কিছু একটা বলতে যাবে, কি তার আগেই চিচি এবং ওর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে। তাই তো ও জিয়াং এর থেকে অনেকটাই দূরে সরে যায়। কিন্তু এরপরে সে জিয়াংকে অনেকটাই অপমান করে, যেটা সহ্য করতে না পেরে জিয়াং ওখান থেকে চলে যায়। সুচিং এর কথাটা ইউ এর বাবাও জানতে পেরেছিল, তাই সে ইউকে বলে যে তোমাকে খুব তাড়াতাড়ি সুচিংকে বিয়ে করে ফেলতে হবে, কারণ সুচিংকে বিয়ে করলেই আমাদের কোম্পানির অনেক লাভ হবে। কিন্তু ইউ এর তো সুচিংকে একটুও পছন্দ ছিল না, তাই সে তার বাবাকে কোনো উত্তরই দেয়নি। কিছুক্ষণ পর সুচিং এর কাছে একটা ফোন আসে আর ওকে জানানো হয় যে ওর গ্র্যান্ডপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা জানার পর ইউ খুব তাড়াহুড়ো করে তার বাড়ির দিকে দৌড়ায়, আর তারপরে সে দেখতে পায় যে জিয়াং ওকে ফলো করছে। কিন্তু গ্র্যান্ডপাকে খোঁজার তাড়ায় সে জিয়াংকে আপাতত কিছুই বলেনি। ওরা গ্র্যান্ডপার রুমে গিয়ে দেখে গ্র্যান্ডপা তো সেখানে ছিলই না। এখানে জিয়াং ইউ এর একটা ছবি দেখতে পায়, যেই ছবিতে ইউ এর যমজ ভাইও ছিল। এদিক ওদিক কাগজপত্র দেখতে দেখতেই জিয়াং জানতে পারে আজকে ইউ এর গ্র্যান্ডমার বার্থডে। তার মানে গ্র্যান্ডপা এখন সেখানেই আছে যেখানে ইউ এর গ্র্যান্ডমা যেতে পছন্দ করত। আর সত্যিই সেই প্লেসে পৌঁছে দেখতে পায় যে ওখানে গ্র্যান্ডপা আছে। গ্র্যান্ডপা এখানে জিয়াং এর সঙ্গে ড্যান্স করতেই শুরু করে। ড্যান্স করতে গিয়ে সে জিয়াং এর মধ্যে নিজের ওয়াইফকেও খুঁজে পায়, কিন্তু গ্র্যান্ডপা ইউকে তেমন একটা পাত্তা দেয়নি। তাই তো জিয়াংই গ্র্যান্ডপাকে বাড়ি নিয়ে যেতে ইউকে সাহায্য করে। এর জন্য ইউ ওকে অনেক ধন্যবাদ জানায়। বাড়ি ফেরার পথে ওরা একটা বেড়ালকে গাড়ির নিচে দেখতে পায়, যেই বেড়ালটাকে বাইরে আনতে জিয়াংই সাহায্য করে। ইউ তো এই বেড়ালটাকে অ্যাডপ্ট করার কথাও চিন্তা করে নেয়। জিয়াং ইউকে এতটা সাহায্য করেছে, তাই ইউ ওকে ওর কোম্পানিতে কাজের একটা সুযোগ করে দেয়। এতে জিয়াং অনেকটাই খুশি হয়ে ইউ এর জন্য ব্রেকফাস্টও বানিয়ে নিয়ে যায়। এখানেই জিয়াং জানতে পারে ইউ সেই প্রেগনেন্ট মহিলার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, যেটা জানার পর জিয়াং তো অনেকটাই ঘাবড়ে যায়। আসলে সেদিন ইউ ওকে ধরে ফেলার আগেই জিয়াং কোনো রকম করে ওখান থেকে পালিয়ে বেঁচেছিল, কিন্তু এখন আবার ইউ সেই ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, তার মানে ওর ধরা পড়ার চান্স অনেকটাই বেড়ে গেছে। এই ঘটনার পর থেকে জিয়াং ইউকে এড়িয়ে চলার চেষ্টা করত। সেদিন গাড়ির মধ্যে ইউ হঠাৎ করেই ওর একদম ক্লোজ হয়ে যায়, যেটা থেকে জিয়াং খুবই ঘাবড়ে গেছিল, কারণ সে ভেবেছিল ইউ বোধহয় ওকে চিনতে পেরে গেছে। কিন্তু ইউ তো ওর লিপস্টিকটা মুছে দেওয়ার চেষ্টা করছিল। ঘাবড়ে গিয়ে জিয়াং পেট ব্যথার বাহানা করে গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। পরের দিন ইউ এর অ্যাসিস্ট্যান্ট ওই প্রেগনেন্ট মহিলার সমস্ত ইনফরমেশন বের করে এনে ইউকে বলছিল, সেটাও আবার জিয়াং এর সামনেই। এমনকি অ্যাসিস্ট্যান্টের কাছে জিয়াং এর নাম্বারটা পর্যন্ত ছিল। ইউ জিয়াং এর সামনেই জিয়াংকে ফোন করতে শুরু করে, যেটা দেখে জিয়াং ঘাবড়ে যায়, তাই সে কোনো রকম দূরের দিকে চলে যায়। ইউ জিয়াংকে বলে, আজকেই তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে। পরের সিনেই আমরা জিয়াংকে দেখব যে নিজের গেট আপ চেঞ্জ করে ইউ এর সঙ্গে দেখা করেছিল। সে মুখে মাস্কও লাগিয়ে রেখেছিল।
জিয়াং এখানে ইউ এর কাছে সবকিছু এক্সপ্লেন করে বলতে শুরু করে যে আসলে সে কি কাজ করে, আর সেদিন ভুল করেই সে জিয়াংকে ধরে ফেলেছিল। ইউ তখন ওকে বলে, আমি এত কিছু জানি না, তোমাকে এর জন্য আর একটা ভিডিও বানিয়ে সবকিছু ক্লিয়ার করতে হবে। এতে জিয়াং রাজি হয়ে যায়। পরের দিন ইউ দেখে জিয়াং ওকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, তাই সে জিয়াংকে ধরে বলে, তুমি এরকম কেন করছো, সেই প্রেগনেন্ট মহিলার ভিডিওটার জন্য তো? কিন্তু সত্যি বলতে আমি ওরকম কিছু করিনি। জিয়াং তখন ওকে বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও তোমার উপর পুরো বিশ্বাস আছে। রাতে জিয়াং যখন বাড়িতেই ছিল, ইউ ওকে টেক্সট করে পরের দিন দেখা করতে বলে, যাতে সে ইউ এর গার্লফ্রেন্ড মানে সুজিং এর সামনে সমস্ত সত্যিটা বলতে পারে। এবার তো জিয়াং এর মাথায় হেডেক শুরু হয়ে যায়, কারণ সে একই জায়গায় দুটো চরিত্রে কি করে পৌঁছাতে পারে। এইগুলো ভাবতে ভাবতেই ওর মাথায় একটা বুদ্ধি চলে আসে। পরের দিনই জিয়াং ওই প্রেগনেন্ট লেডির একটা ফিউনারেলের ব্যবস্থা করে, যেই ফিউনারেলে ইউ গেছিল। আসলে ও জানতে পেরেছিল যে ওই মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে মেয়েটা মারা যাওয়ার আগে ওর জন্য একটা এক্সপ্লেনেশন ভিডিও বানিয়েও রেখে গেছিল, যেটা হাতে পাওয়ার পর ইউ ভাবে ফাইনালি সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবে। পড়াশোনা ইউ জিয়াংকে শপিং করাতে নিয়ে যায়, কারণ সে আজকে জিয়াংকে তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাবে। যেখানে ড্রেস সিলেক্ট করার পর ইউ ওকে একটা নেকলেসও পরিয়ে দেয়। এই নেকলেসটা পরাতে গিয়ে ও জিয়াং এর অনেকটাই ক্লোজ হয়ে গেছিল, তাই জিয়াং তো নার্ভাস হয়ে পড়ে। এরপরে ওরা দুজন মিলে ইউ এর বাবা মায়ের সঙ্গে দেখা করতে চলে যায়, যেখানে গিয়ে জিয়াং তো খুবই নার্ভাস ফিল করছিল। আর এই নার্ভাস থাকার কারণে যেই জলটাকে হাত ধোয়ার জন্য রেস্টুরেন্ট থেকে দেওয়া হয়েছিল সেটা জিয়াং খেতেই শুরু করে, যেটা দেখে ইউ এর বাবা শকড থেকে যায়। ব্যাপারটাকে সামলানোর জন্য ইউ হাত ধোয়ার জলটা খেতে শুরু করে এবং বলে, মাঝে মাঝে আমারও এই জলের টেস্ট খুবই ভালো লাগে। এইসব কিছুর পর ইউ এর বাবা জিয়াংকে বলে, তুমি তোমার বাবার সঙ্গে আমার কথা বলিয়ে দাও। এটা শুনে জিয়াং তো অনেকটাই শকড হয়ে যায়, কারণ ওর কাছে তো সুজিং এর বাবার নাম্বার ছিলই না। কিন্তু ওর কিছু করার আগে ইউ এর বাবা তার নিজের ফোন থেকে সুজিং এর বাবাকে ফোন লাগিয়ে দেয়। আর কথাবার্তায় তেমন কোনো প্রবলেম হয়নি, কারণ ফোনে আসলে জিয়াং এর বন্ধুটাই কথা বলছিল। হঠাৎ করে রেস্টুরেন্টে ফায়ার অ্যালার্ম বাজলে জিয়াং ইউ এর হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর ইউ তো ওকে বিয়ে করার কথা বলতে শুরু করে, যেটা দেখে জিয়াং বলে, না না, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, কারণ তুমি আমার টাইপেরই নও। এইটুকু বলেই জিয়াং ওখান থেকে চলে যায়। এরপরে যখন জিয়াং এর বন্ধুর সঙ্গে ওর দেখা হয়, তখন জিয়াং এর বন্ধু ওকে সমস্ত ব্যাপারটা বলে, যে কিভাবে সে ইউ এর বাবার ফোনে নিজের নাম্বারটাকে সুজিং এর বাবার নাম্বার হিসেবে সেভ করেছিল। সুজিং এর বাবার সঙ্গে কথা বলতে পেরে ইউ এর বাবা খুশি হয়ে জিয়াংকে তাদের কোম্পানির অ্যাক্সেস কার্ডটা দিয়ে দিয়েছিল। সেদিন রাতেই জিয়াং ওই অ্যাক্সেস কার্ড নিয়ে কোম্পানিতে পৌঁছে যায়, যাতে ফাইলটা বের করতে পারে। কিন্তু ওর বন্ধু নিজ থেকে ওকে তাড়া দিতে থাকে, তুমি এখনই কোম্পানি থেকে বেরিয়ে আসো, কারণ ইউও কোম্পানিতেই যাচ্ছে। ওর কথায় জিয়াং তাড়াহুড়ো করে কোম্পানি থেকে বেরিয়ে আসতে চাইলেও ইউ এর সঙ্গে ওর দেখা হয়ে যায়। তারপরেই তো জিয়াং দেখে যে সে এতক্ষণ ধরে যে ফাইলটা খুঁজছিল সেটা আসলেই ইউ এর হাতে আছে। তার মানে ফাইলটা নেওয়ার জন্য ওকে আবারও ইউ এর কাছাকাছি যেতে হবে। ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? তখন জিয়াং বাহানা করেই বলে দেয়, আমার ইয়াররিংটা আসলে হারিয়ে গেছিল। রাতে বাড়ি ফিরে ইউ ওর সঙ্গে হওয়া জিয়াং এর কিসের ব্যাপারে ভাবতে শুরু করে। আসলে জিয়াং এর সঙ্গে এতদিন থাকতে থাকতে ইউ ওকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু সে এখন বুঝতে পারছে না যে জিয়াং ওকে কেন বিয়ে করতে চাইছে না। কিছুদিন আগে পর্যন্ত জিয়াং ওকে বলেছিল যে সে ওকে পছন্দ করে, তাহলে এখন ওর কি হলো? পরের দিন জিয়াং যখন আবারও কোম্পানিতে গিয়ে ওই ফাইলটা নেওয়ার চেষ্টাই করছিল, তখনই সেই কেবিনে ইউ এর সৎ মা চলে যায়, যাকে দেখে জিয়াং তো লুকিয়ে পড়ে। সৎ মা ওই কেবিনে থেকেই কাউকে ফোন করতে শুরু করে, যাকে সে বলছিল যে ইউ এর রেপুটেশন যেভাবেই হোক আবারও খারাপ করতে হবে। আর হ্যাঁ, ইউ এর সঙ্গে আমি যে বেটটা করেছিলাম তাতে ইউ যেন কোনোভাবেই না জিততে পারে। কথাগুলো শুনে জিয়াং ভাবে ইউ ওর সৎ মায়ের সঙ্গে কি বেট করেছিল। এই ব্যাপারে জানার জন্য সে একটা এমপ্লয়ির সঙ্গে কথাবার্তাও বলে এবং তার কাছ থেকেই সবকিছু জানতে পারে। জিয়াং তখন ভাবে যে সে এই ব্যাপারে ইউকে সাহায্য করবে। এইটা ভাবার পরে সে ইউ এর কেবিনে চলে যায় এবং ইউকে গিয়ে ওর সৎ মায়ের প্ল্যানিং এর ব্যাপারে সব কথা বলে, কিন্তু ওর কাছে কোনো প্রুফ না থাকায় ওর কথা ইউ বিশ্বাসই করেনি। রাতে যখন ইউ তার নিজের বাড়িতে কাজই করছিল, তখনই ওকে জিয়াং টেক্সট করে একটা রেস্টুরেন্টে ডাকে, যাতে সে ইউ এর সৎ মায়ের ব্যাপারে কিছু প্রমাণ দিতে পারে। এদিকে ইউ তো ভেবেছিল জিয়াং বোধহয় ওকে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করছে, তাই তো সে খুব সুন্দরভাবে রেডি হয়ে ওর সঙ্গে দেখা করতে চলে যায়।
কিন্তু সেখানে গিয়ে দেখে যে জিয়াং তো ওর সৎ মায়েরই ক্লায়েন্টের সঙ্গে বসে আছে, যেটা দেখে ইউ তো খুবই রেগে যায়। এদিকে সেই ক্লায়েন্টটা জিয়াংকে ড্রিঙ্ক করার জন্য ড্রিঙ্ক দিচ্ছিল, যে ড্রিঙ্কটা খুব সুন্দরভাবে জিয়াং ফেলে দিচ্ছিল। এইটা দেখে ইউ তো ওর ওপর অনেকটাই ইমপ্রেস হয়। কিন্তু শেষমেশ সেই লোকটা জিয়াং এর ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে ওকে ওই ড্রিঙ্কটা করিয়ে দেয়, যার ফলে জিয়াং নেশাচ্ছন্ন হয়ে পড়ে। সেই সুযোগে লোকটা জিয়াংকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ব্যাপারটা দেখে ইউ ওদেরকে আটকানোর চেষ্টাও করছিল, কিন্তু ঠিক তখনই ইউ এর সামনে কিছু মাতাল লোকেরা চলে আসে, যার ফলে তো ইউ সেই ক্লায়েন্টটাকে আটকাতেই পারেনি। ততক্ষণে সেই ক্লায়েন্ট জিয়াংকে নিয়ে একটা পার্কিং লটে চলে গেছিল, কিন্তু ওর জিয়াং এর সঙ্গে কিছু খারাপ বিহেভ করার আগেই ওখানে ইউ পৌঁছে গেছিল। ইউ সেই লোকটাকে গাড়ি থেকে বের করে এনে খুব মারে, আর তারপর জিয়াংকে নিয়ে ওখান থেকে চলে যায়। যেহেতু জিয়াং এর নেশাচ্ছন্ন ছিল তাই ইউ ওর অনেক কেয়ার করে। পরে যখন জিয়াং এর জ্ঞান ফিরে আসে তখন ইউ ওকে বলে, আজকে তোমার জন্যই আমার একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল, তাই তোমাকেই আমার জন্য যেখান থেকে হোক একটা ক্লায়েন্ট খুঁজে আনতে হবে। যদিও ইউ ভালো করেই জানতো ওর আগের ক্লায়েন্টটা মোটেও ভালো ছিল না। পরের দিনই জিয়াং একটা নতুন ক্লায়েন্টের কাছে পৌঁছে যায়, কিন্তু সেই লোকটারই তো নিজের কাজ করার কোনো ইন্সপিরেশন ছিল না। তাই সেই লোকটা ওদেরকে শর্ত দেয়, যদি তুমি এবং মিস্টার ইউ কাপল হওয়ার প্রিটেন্ড করো আর সেখান থেকে আমি কিছু ফটোশুট করতে পারি, তাহলে আমি তোমাদের ক্লায়েন্ট হতে রাজি। জিয়াং এই ব্যাপারে ইউকেও সবকিছু জানিয়ে দেয় এবং সে অনেক কষ্টেই ইউকে মানিয়েও নেয়। পরের দিন ওরা দুজন সেই লোকটার সামনে কাপল হওয়ার প্রিটেন্ড করতে শুরু করে। সেই লোকটিও ওদের অনেক ভালো ভালো ছবিও তোলে। এই কাপল হওয়ার প্রিটেন্ড করতে গিয়ে ওরা অনেকটা এনজয়ও করে। যেহেতু লোকটি অনেক ভালো ফটোশুট করতে পেরেছিল তাই সে ওদের ক্লায়েন্ট হতে রাজিও হয়ে যায়। ইউ এর অ্যাডাপ্ট করা বিড়ালটার একটু শরীর খারাপ হলে জিয়াং ওকে দেখার জন্য ইউ এর বাড়ির সামনে চলে যায়, কিন্তু ইউ তো ওকে বাড়ির ভেতরে যেতেই দিচ্ছিল না। কিছুক্ষণ পরে ওই বেড়ালের সাহায্যেই জিয়াং বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়েও সেই ফাইলটা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু অনেক খোঁজার পরেও জিয়াং সেই ফাইলটাকে পায়নি। ওরা যেই প্রজেক্টে কাজ করছিল সেটা সাকসেস হওয়ার কারণে ইউ তার এমপ্লয়িদেরকে একটা রেস্টুরেন্টে ট্রিট দিতে গিয়েছিল। জিয়াং তখন ভাবে এইটাই ওর কাছে খুব বড় একটা সুযোগ। সে যদি ইউকে এখানে প্রচুর ড্রিঙ্ক করিয়ে দেয় তাহলে ইউ এর নেশাচ্ছন্ন অবস্থার সুযোগ নিয়ে ও সেই ফাইলটাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু এখানে দেখা যায় ওর প্ল্যানিংটা উল্টোই হয়ে গেছে, মানে ইউকে নেশা করাতে গিয়ে ও নিজেই নেশা করে ফেলেছে। জিয়াং এর অনেকটা নেশা হয়ে যাওয়ার কারণে ইউই জিয়াংকে তার বাড়িতে নিয়ে যায়। নেশার ঘরে জিয়াং তো ওর সঙ্গে অনেক উল্টোপাল্টা বিহেভও করে। পরের দিন সকালে যখন জিয়াং এর ঘুম ভাঙে এবং সে নিজেকে এই অবস্থায় দেখে তখন সে অনেকটা চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর ইউও শুধুমাত্র একটা টাওয়েল জড়িয়ে ওখানে চলে আসে, যেটা দেখে জিয়াং মনে মনে ভাবে তার মানে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা তো হয়েছে। কিছুক্ষণ পর জিয়াং রেডি হয়ে ইউ এর কাছে চলে আসে। সে ইউকে বলে, আমি এখন তোমার সঙ্গে থাকতে রাজি, কারণ যা কিছু হওয়ার সেটা তো কাল রাতেই আমাদের সঙ্গে হয়ে গেছে। ইউ তখন ওকে একটা ভিডিও দেখিয়ে বলে, তুমি যা ভাবছো আসলে সেরকম কিছুই হয়নি। কাল রাতে তুমি আমাকে ভালোই জ্বালিয়েছো আর নেশার ঘরে আমাকে খুব জোরে একটা লাথিও মেরেছো। কিছুক্ষণ পর চিচি ইউ এর সঙ্গে দেখা করার জন্য ওর বাড়ির বাইরে পৌঁছে যায়। চিচিকে দেখা মাত্র জিয়াং তো লুকিয়ে পড়েছিল, কিন্তু চিচি বাড়ির মধ্যে গিয়ে জিয়াংকে দেখেই ফেলে। জিয়াংকে এখানে দেখেও অনেকটা রাগের সঙ্গেই বলে, তুমি এখানে কি করছো? তখন জিয়াং বলে, কেন, আমি তো ইউ এর গার্লফ্রেন্ড, আমি এখানে আসতেই পারি। আর হ্যাঁ, তোমার সুবিধের জন্য বলে দিই, কাল রাতেও আমি এখানেই ছিলাম। ওদের এইরকম ঝগড়া দেখে ইউ হাসতেই শুরু করে। তারপর ইউ ওদের দুজনকে নিয়েই অফিসে পৌঁছে যায়। আসলে ইউ চিচির সঙ্গে একটা প্রজেক্টে কাজ করছিল, তাই তো চিচির এইসব বিহেভগুলোকেও সে সহ্য করছিল। চিচি ইউকে বলে, তুমি জিয়াংকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দাও। ইউ এর এখানে কিছু বলার আগেই জিয়াং এতে রাজি হয়ে যায়। আসলে সে ইউকে সব দিক থেকে সাহায্য করতে চাইছিল। এরপর চিচি জিয়াংকে তার একটা ছবি পরিষ্কার করতে বলে, সেটা জিয়াং ঠিক করে পারছিল না, তাই চিচি নিজেই সেই ছবিটা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু এরকমটা করতে গিয়ে সে নিচে পড়ে যায়, এতে ওর হাত ভেঙে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে ইউ এর কাছে গিয়ে জিয়াং এর ব্যাপারে অনেক কমপ্লেন করে। সঙ্গে সে এটাও বলে, এখন তো আমার হাত ভেঙে গেছে, আমার খেয়াল রাখার জন্য কাউকে তো দরকার, তাই এখন আমাকে তোমার বাড়িতেই থাকতে হবে। ইউ এর এখানে কিছু বলার আগেই জিয়াং বলে ফেলে, ঠিক আছে, তুমি যখন ওর বাড়িতে থাকতে চাও আমিও তোমার সঙ্গে থাকতে যাব তোমার খেয়াল রাখার জন্য। রাতে জিয়াং এবং চিচিকে একটা রুমে শুতে হয়েছিল, কিন্তু বিদ্যুৎ চমকানোর কারণে চিচি খুব ভয় পাচ্ছিল, সঙ্গে কারেন্টও চলে গেছিল। এই ব্যাপারটা কি হয়েছে দেখার জন্যই জিয়াং বাইরে গেছিল।
সেখানেই ওর ইউ এর সঙ্গে দেখা হয়ে যায়। ওকে দেখা মাত্রই ইউ তো ইমাজিনেশন দুনিয়াতেই চলে যায়, যেন জিয়াং ওকে কিস করছে। এইগুলো ভাবার পরে ঘাবড়ে ইউ তার নিজের রুমে ফিরে যায় এবং সে এইটাই ভাবতে থাকে যে তার সঙ্গে এসব কিছু কি হচ্ছে। আসলে সে দিনে দিনে জিয়াং এর প্রেমে পাগল হয়ে যাচ্ছিল। এইখানে তো সে এটাও মনে করে সেদিন নেশার ঘরে জিয়াং ওকে কিস করে ফেলেছিল, যেই কথাটা ইউ এর মনে থাকলেও জিয়াং এর তো মনেই নেই। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে চিচি নাটক করে ইউকে বলছিল তাকে খাইয়ে দিতে, যেটা শোনার পর জিয়াং ওর মুখে একটা রুটি ভরে দেয় আর বলে, নাও তুমি এটাই খাও। ইউ আবারও একবার ওদের দুজনকে একা ছেড়েই অফিসে চলে যায়। রাতে যখন ইউ বাড়ি ফেরে দেখে জিয়াং এবং চিচির মধ্যে তো জোরদার মারামারি শুরু হয়ে গেছে। তখন সে এসে কোনোরকম করে ওদেরকে থামায় এবং না কিছু জেনে বুঝেই সে জিয়াংকে খুব বকে দেয়। তখন জিয়াং রেগেই বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু পরে সে চিচির কাছ থেকে জানতে পারে যে আসলে চিচি ওদের বেড়ালটাকে হারিয়ে ফেলেছে। যেটা জানার পরেই তো ইউ সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে আসে। জিয়াং অনেক খোঁজাখুঁজির পরেও বেড়ালটাকে পাচ্ছিল না, তাই তো সে অনেকটা আপসেটও ছিল। ওকে এতটা আপসেট দেখে ইউ ওকে জড়িয়ে ধরে। তারপর অনেক খোঁজাখুঁজি করে ওরা বেড়ালটাকে খুঁজে পেয়েও যায়। বাড়িতে ফিরে ইউ চিচিকে ওর বাড়ি থেকে চলে যেতে বলে। ইউকে বাড়ি থেকে পাঠানোর জন্য সে তো তার অ্যাসিস্ট্যান্টকেও ডেকে নিয়েছিল। পরের দিন সকালে জিয়াং আবারও ইউ এর বাড়িতে পৌঁছে যায়, কিন্তু আজকে তো ইউ ওর ওপর অনেকটাই রেগেছিল। আসলে আগের দিন রাতে ইউ আবারও জিয়াংকে প্রপোজ করেছিল, কিন্তু জিয়াং ওকে আবারও রিজেক্ট করে দিয়েছে। ওরা দুজনেই কোনো একটা বিজনেস ট্রিপের জন্য যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করেই ইউ জিয়াংকে গাড়ি থেকে নামিয়ে দেয়, কারণ ওর আবারও আগের দিন রাতের কথা মনে পড়ে গেছিল। সে জিয়াংকে বলে, এবার তুমি দৌড়াতে দৌড়াতেই ওখানে পৌঁছাবে। হোটেলে পৌঁছে যখন রুম বুক করার পালা আসে, জিয়াং ইউকে বলে, আমি তোমার রুমেই থাকতে চাই, কিন্তু এতে ইউ না করে দেয়। ওরা এই হোটেলে এসেছিল একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সেই ক্লায়েন্ট ইউকে পাত্তাই দিচ্ছিল না, যেই ব্যাপারটা জিয়াংও লক্ষ্য করে। পরে যখন সেই ক্লায়েন্ট সাইকেলিং করতে গেছিল, তখনই জিয়াং এবং ইউ সেখানে পৌঁছে যায়। ক্লায়েন্ট আবারও ওদেরকে দেখতে পেয়ে বলে, তুমি যদি সাইক্লিংয়ে আমাকে হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি। এবার এই সাইকেল রেসিংয়ে ইউ জিতে যায়, তাই তো ওই ক্লায়েন্টের সঙ্গে ডিলটাও পাকা হয়ে যায়। ইউ এর এই ট্রিপের ব্যাপারে যখন চিচি অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে, তখন সে ইমাজিন করতে শুরু করে যেন ইউ এবং জিয়াং ওই ট্রিপে কিস করবে। আর এইগুলো ভাবা মাত্রই সেও ওদের পিছু ওই হোটেলে পৌঁছে যায়। ক্লায়েন্টের সঙ্গে কথা বলা শেষ করার পর যখন জিয়াং এবং ইউ ওদের রুমের দিকেই যাচ্ছিল, তখনই জিয়াং তার কিছু কলেজ ফ্রেন্ডদেরকে দেখতে পায়। ওদেরকে দেখা মাত্রই জিয়াং লুকোতে শুরু করে, কারণ ওরা তো জিয়াংকে দেখা মাত্রই চিনে ফেলবে। ওরা চলে গেলে জিয়াং যখন বেরিয়ে আসছিল, তখনই সে আরেকটু হলে পড়ে যেত, কিন্তু ওকে ওর একটা সিনিয়র লি এসে ধরে ফেলে। এবার ইউ যখন দেখে একটা ছেলে জিয়াংকে ধরে রেখেছে, সে খুবই জেলাস ফিল করে। তাই তো সে সবার সামনেই জিয়াংকে কোলে তুলে একটা রুমে নিয়ে যায় এবং লক্ষ্য করে যে জিয়াং এর পায়ে এক জায়গায় আঘাত লেগে গেছে। সে ওর জন্য মেডিসিন আনতে চলে গেলে তখনই লি ওখানে আসে এবং ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিয়াং তখন ওকে বলে, আমি সবকিছু তোমাকে পরে বুঝিয়ে বলবো, কিন্তু আপাতত তুমি আমার সত্যিটা কাউকে বলো না। লি এতে রাজি হয়ে যায়। তখনই ওখানে ইউও চলে আসে। সে লিকে জিজ্ঞাসা করে, তুমি কি সুজিংকে আগে থেকে জানো? আসলে ইউ তো জিয়াংকে সুজিং হিসেবেই জানে। লি বলে, হ্যাঁ আমি জানি। এটা আর এমন কি ব্যাপার? লি চলে যাওয়ার পর ইউ জিয়াং এর পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। ইউকে ওর এতটা কেয়ার করতে দেখে জিয়াং ওর ওপর অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। এইদিকে চিচি অনেকটাই ড্রিঙ্ক করে ফেলেছিল। ড্রিঙ্ক করেই সে ইউকে ফোন করে আর বলে, তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো তাহলে আমি সুইসাইড করে নেব। এটা শোনার পরেই ইউ দৌড়াতে দৌড়াতেই ওর কাছে পৌঁছে যায় এবং সে গিয়ে দেখে চিচি জলের মধ্যেই দাঁড়িয়ে আছে আর অনেক পাগলামি করছে। তারপরে সে কোনো রকম করে চিচিকে বুঝিয়ে ওকে নিয়ে গিয়ে একটা বেঞ্চে বসায়। তারপরে সে তার অ্যাসিস্ট্যান্টকেও ওখানে ডেকে ফেলে এবং অ্যাসিস্ট্যান্টকেই ওর কেয়ার করতে বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে জিয়াং কোথাও থেকে একটা জানতে পারে যে আজকে ইউ এর জন্মদিন, তাই সে জন্মদিনের জন্য খুব ভালো করে ডিনারের জন্য প্রিপারেশন করে। কিন্তু ইউ ওকে বলে, আজকে তো আমার জন্মদিনই নয়। এটা শুনে জিয়াং অনেকটাই অবাক হয়। জিয়াং এর আর কিছু বলার আগেই ওখানে ফায়ারওয়ার্ক শুরু হয়ে যায়, যেটা ওরা দুজনেই খুব এনজয় করে। সেদিন রাতেই ইউ সুজিং এর রুমে জিঞ্জার স্যুপ পাঠাতে চাইছিল, কিন্তু রিসেপশন থেকেও জানতে পারে সুজিং নামের কেউ তো এই হোটেলেই নেই। এতে ইউ অনেকটা অবাক হয়ে বলে, আরে আজকে আমি যে মেয়েটার সঙ্গে ডিনার করলাম তার কথাই বলছি। তখন রিসেপশনিস্ট আরেকবার চেক করে বলে, ও সেই মেয়েটা, তার নাম তো জিয়াং। আর এইখান থেকেই ইউ এর কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যায়।
মানে সে জিয়াং এর ব্যাপারে সবকিছুই জানতে পেরে যায়। এত কিছু জানার পরেও ইউ জিয়াংকে সামনে থেকে কিছুই বলেনি, কিন্তু ওর সঙ্গে কোল্ড বিহেভ করতে শুরু করে। ইউ এর এই বিহেভিয়ার দেখে জিয়াং তো বুঝতেই পারছিল না যে ইউ এর হয়েছেটা কি, কারণ সে তো ইউকে কিছুই বলেনি। এদিকে ইউ বাড়ি ফিরে জিয়াং এর ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে ফেলে, এমনকি সে কোন গ্রামে থাকতো আগে সেটাও বের করে ফেলে। পরের দিনই তো সে জিয়াংকে নিয়ে জিয়াং এর গ্রামে পৌঁছে যায়, যেটা দেখে জিয়াংও শকড হয়ে যায়। সে তো মনে মনে এটাই ভাবতে থাকে যে আন্টির সঙ্গে যেন ওর না দেখা হয়ে যায়, কারণ দেখলেই তো আন্টি ওকে চিনে ফেলবে। জিয়াং কোনো রকম বাহানা করে একটা হুইল চেয়ারে বসে পড়ে আর নিজেকে একটা স্কার্ফ এবং সানগ্লাস দিয়ে ঢেকেও ফেলে। কিন্তু এত কিছু করার পরে ওর কুকুরটা তো ওকে চিনেই ফেলে। সে জিয়াং এর চারিদিকে ঘুরতে শুরু করে, যেটা দেখে ইউ বলে, তুমি যদি এই গ্রামে আগে কখনো আসোইনি তাহলে এই কুকুরটা তোমার আশেপাশে কেন ঘুরছে? জিয়াং তো এতেও কোনো বাহানা করে দেয়। এই ফার্মে আসার পরেও ইউ জিয়াং এর ব্যাপারে কোনো কিছুই ঠিক করে বুঝতে পারেনি। এদিকে জিয়াং এর আন্টি ইউকে দেখে ভাবে যে ও বোধহয় আজকে ডিম চুরি করতে এসেছে, তাই আন্টি তো ওকে খুব মারতেই শুরু করে। ইউ এর এই অবস্থা দেখে জিয়াং স্মাইল করতে শুরু করে। এরপর ইউ কোনো রকম করে জিয়াংকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফেরার পর ইউ জিয়াংকে দিয়ে তার নিজের খুব ভালো করে ম্যাসাজ করায়। ইউ যখন ঘুমোতে চলে যায় সেই সুযোগেই জিয়াং ওর বাড়ি থেকে সেই ফাইলটা চুরি করার জন্য একটা লক খোলার চেষ্টা করছিল, কিন্তু ও তো জানতো না যে ইউ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওর ওপর পুরো নজর রেখেছে। কিছুক্ষণ পর ইউ তার রুম থেকে বেরিয়ে এসে দেখতে চাইছিল জিয়াং আসলে কিটা চুরি করতে চাইছে। এদিকে জিয়াংও রুমের বাইরে ইউকে দেখতে পায়, তাই তো সে ইচ্ছে করে বাথরুমের মধ্যে পা পিছলে পড়ে যায়। তখন ইউই দৌড়ে যায় ওকে সাহায্য করার জন্য। তারপর ইউ জিয়াং এর কোমরে মালিশও করে দিচ্ছিল। পরের দিন সকালে জিয়াং আবারও সেই রুমের দরজা খুলে যখন ঢোকে, দেখে যে ভেতরে তো আগে থেকে ইউ বসে আছে। ইউ ওকে বলে, সুচিং নাকি জিয়াং, কোনটা তোমার আসল নাম? আর তুমি এই ফাইলটাই খুঁজছিলে তাই না? ওর কথা শুনে জিয়াং অনেকটাই শকড হয়ে যায় আর ভাবে ইউ এত কিছু কি করে জানলো। ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এবার সবকিছু সত্যি সত্যি বলবে, আসলে তুমি কেন এই ফাইলটা খুঁজছিলে? জিয়াং এবার বাধ্য হয়ে সমস্ত সত্যিটা ইউকে জানিয়ে দেয়। সবকিছু শোনার পরে ইউ ওকে একটা কাপল কন্ট্রাক্টের পেপার দেয় আর বলে, এরপরেও তোমাকে আমার ফিয়ন্সে সেজেই থাকতে হবে যতদিন না আমি বলছি। জিয়াং তখন বলে, আমি তোমার ফিয়ন্সে সেজে থাকতে রাজি, কিন্তু তাতে আমার একটা শর্ত আছে, তুমি প্রজেক্টটা হাতে পাওয়ার পরেও আমাদের রিশুটের কোনো ক্ষতিই করবে না। এতে ইউও রাজি হয়ে যায়। ওদের মধ্যে এই কাপল কন্ট্রাক্টটা সাইন হওয়ার পর থেকেই ইউ তো ওকে অর্ডার দিতেই শুরু করে, যেগুলো দেখে জিয়াং খুবই রেগে যাচ্ছিল, কিন্তু ওর করার তো কিছুই ছিল না। সেদিন রাতে ইউ ঘুমোতে পারছিল না, সে জিয়াংকে বলে তার জন্য গান চালিয়ে রাখতে। কিছুক্ষণ গান চালিয়ে রাখার পর জিয়াংও ঘুমিয়ে পড়ে, যেটা দেখার পর ইউ জোরে চিৎকার করে ওর ঘুমটা ভাঙিয়ে দেয়। এইভাবে অনেকক্ষণ গান চালিয়ে রাখার পর ফাইনালি ইউ এর ঘুম ধরে যায়। জিয়াং তখন ওকে খুব ক্লোজ ভাবেই দেখতে শুরু করে আর এটাও বলে, তুমি যখন ঘুমিয়ে থাকো তখন তোমাকে খুব কিউট লাগে। এটা বলার সঙ্গে সঙ্গেই ইউ তার চোখ খোলে, যেটা দেখে জিয়াং শকড হয়ে ওকে একটা থাপ্পড়ি মেরে দেয়। পরের দিন সকালে অফিসে যাওয়ার পথে ওরা যখন কফি কিনছিল তখন ইউ ইচ্ছে করেই ওর কফির দামটাও জিয়াংকে দিয়েই পে করায়। এবার এই ব্যাপারটা ওদেরই কোম্পানির একজন এমপ্লয়ি দেখে ফেলে, তাই তো এই খবরটা আগুনের মতোই পুরো কোম্পানিতে ছড়িয়ে পড়ে। কথাটা ইউ এর স্টেপ মমের কান পর্যন্ত পৌঁছে যায়। সবকিছু শোনার পর সে তার অ্যাসিস্ট্যান্টকে ওদের দুজনের ওপর ভালো করে নজর রাখতে বলে। ইউ যখন জিয়াং এর সঙ্গে তার কেবিনেই ছিল তার মনে হয় কেউ যেন ওদের উপরে নজর রেখেছে, তাই সে তখনই জিয়াংকে নিজের কোলে বসিয়ে নেয়। জিয়াং এর কানের কাছে গিয়ে বলে, ভালো করে আমার ফিয়ন্সি হওয়ার নাটকটা করো, না হলে জানো তো তোমাদের ফার্মের কি হবে। যেই মেয়েটা বাইরে থেকে নজর রাখছিল তাকে ইউ এর অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে ভাগিয়ে দেয়। সেদিনই ওরা দুজন ওদেরই কোম্পানির শপিং মলে শপিং করতে যায়। ওরা দুজন এমন ভাবেই হাতে হাত রেখে পুরো মলটা ঘুরছিল, যেটা দেখে সবাই বুঝেই যায় যে ওদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি। এইসব কিছু ইউ এর স্টেপ মমের অ্যাসিস্ট্যান্টও দেখছিল, যে এই ব্যাপারে সৎমাকেও সবকিছু জানিয়ে দেয়, কিন্তু তারপরেও সে ওদের উপর নজর রেখেছিল। ওই অ্যাসিস্ট্যান্টের হাত থেকে বাঁচতে গিয়ে ওদের মধ্যে অ্যাক্সিডেন্টাল কিসও হয়ে যায়। পরের দিন অফিসে বেরোনোর সময় জিয়াং ইউকে বলে যে আজকে মিটিং এর পর ওরা দুজন একসঙ্গে ডিনার করতে যাবে। এতে ইউ না তো করে চলে যায়, কিন্তু ডিনারের জন্য সে পুরো প্রিপারেশন করে ফেলে। যেহেতু ইউ ডিনারে যেতে মানা করে দিয়েছে, তাই জিয়াং তার সেই সিনিয়র লিয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে ডিনার করতে চলে যায়, যেখানে কিছুক্ষণ পর ইউও চলে আসে। ইউকে রেস্টুরেন্টে দেখতে পেয়ে জিয়াং কোনো রকম বাহানা করে সেই সিনিয়রের আড়ালে লুকিয়ে পড়ে। ইউ রেস্টুরেন্টে জিয়াং এর জন্য অনেকক্ষণই ওয়েট করে, কিন্তু জিয়াং তো আসেইনি।
তাই সে কিছুক্ষণ পর বাড়ি ফিরে যায়। এদিকে ইউ এর অ্যাসিস্ট্যান্ট যখন জিয়াং এবং সেই সিনিয়র লিকে একসঙ্গে দেখতে পায়, ওদের দুজনের একটা ভিডিও রেকর্ড করে সেই ভিডিওটা তার বসকে পাঠিয়ে দেয়। জিয়াং যখন বাড়ি ফেরে তখন ইউ ওর ওপর রাগ দেখাতে শুরু করে এবং বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার পরে কি করে অন্য কারোর সঙ্গে ডিনারে যেতে পারো। জিয়াং তখন ওকে বলে, আরে সিনিয়র লি আমার ছোটবেলাকার বন্ধু, আমাদের অনেকদিন পর দেখা হয়েছে তাই একসঙ্গে ডিনার করতে গেছি, তাছাড়াও আমরা দুজন তো কাপল হওয়ার প্রিটেন্ড করছি মাত্র। এতে ইউ অনেকটা রাগ করেই রাতে আবারও জিয়াংকে অর্ডার দিতে শুরু করে। সে তো ওকে বলে তার জন্য জুস বানিয়ে আনতে। এবার জিয়াংও ইউকে শাস্তি দেওয়ার জন্য সে তার জুসের মধ্যে সাবান মিশিয়ে দিয়েছিল, যেটা খাওয়ার পর ইউ এর অবস্থাই খারাপ হয়ে যায়। পরের দিনও জিয়াং খুব সুন্দরভাবে রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল, যেটা দেখতে পেয়ে ইউ অনেকটাই জেলাস ফিল করে আর সে জিয়াংকে ফলো করতেও থাকে। পরে যখন সে জিয়াংকে ওর সিনিয়র লিয়ের সঙ্গে দেখতে পায় তখন তো সে আরোই জেলাস ফিল করে। তাই তো সে পুরো দিনটাই জিয়াং এবং লিকে ফলো করতে থাকে। ওর সঙ্গে অ্যাসিস্ট্যান্টও ছিল, যার এইসব কিছু করতে করতে অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। সন্ধ্যায় জিয়াং এবং লি একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়। জেলাসের চক্করে ইউ কিছু বাচ্চাদেরকে ওদের কাছে পাঠিয়ে দেয় যাতে তারা ওই লিয়ের জামাকাপড় ভিজিয়ে দিতে পারে, আর বাচ্চারা সেটাই করে। তাই ফ্রেশ হয়ে নেওয়ার জন্য লি ওয়াশরুমে চলে যায়। ঠিক সেই সময় লিয়ের ফোনে বারবার করে কেউ একটা ফোন করছিল, তাই ফোনটা জিয়াংই রিসিভ করে নেয়। ফোনের ওপাশ থেকে কোনো একটা মেয়ে লিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। লি যখন ফিরে আসে ওই ফোন কলটা আবারও আসে, আর ফোনে কথা বলার পরেই তো লি ওখান থেকে চলে যায়। যেটা দেখে জিয়াং এর অনেকটাই মন খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে লিয়ের এখন কোনো গার্লফ্রেন্ড আছে। ঠিক তখনই জিয়াং এর কাছে ইউ পৌঁছে যায়, আর ওকে এইভাবে হঠাৎ করে এখানে দেখে জিয়াং ভালোভাবেই বুঝে যায় যে ইউ ওকে নিশ্চয়ই ফলো করছিল। যেটা বুঝতে পেরেই ও একটু বিরক্ত হয় আর অনেকটা ড্রিঙ্কও করে ফেলে। এর ফলে জিয়াং এর তো নেশা হয়ে যায়। তখন ইউ ওকে সামলাতে শুরু করে। এইদিকে আমরা আরো একটা বড় খবর জানতে পারবো যে লিয়ের গার্লফ্রেন্ড আসলে ইউ এরই সৎমা। আর এখানে ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জেনে যাব যে ওরা দুজন প্ল্যানিং করে আসলে ইউ এর পরিবারকে নষ্ট করে ওদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। একসঙ্গে থাকতে থাকতে এতদিনে ইউ এবং জিয়াং এর মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই সেদিন ওরা দুজন মিলে ওদের রাইভাল কোম্পানিতে চলে যায় কিছু একটা ইনভেস্টিগেট করার জন্য। কিন্তু সেখানে যখন ওরা গার্ডদের হাতে প্রায় ধরা পড়েই যাচ্ছিল তখন ওরা দৌড়াতে শুরু করে আর পার্কিং এ এসে একটা জায়গায় লুকিয়েও পড়ে। কিন্তু গার্ডগুলো তো ওখান থেকে সরারই নাম ধরছিল না, তাই বাধ্য হয়ে ইউ ওদের সামনে চলে যায় যাতে ওদের সাথে লড়াই করতে পারে। কিন্তু বেচারা ইউ একা আর এতগুলো লোকের সঙ্গে কিভাবে লড়াই করবে, সে ওদের হাতে অনেক মার খায়। আড়ালে বসে বসে জিয়াং এসব কিছু আর দেখতে পাচ্ছিল না, তাই সেও সামনে চলে আসে। জিয়াংকে প্রোটেক্ট করতে গিয়েই ইউ আরো অনেক বেশি মার খেয়ে নেয়। কিন্তু ওদের ভাগ্যটা অনেক ভালো ছিল, কারণ অ্যাসিস্ট্যান্ট তার কিছু লোকেদেরকে নিয়ে ওখানে চলে আসে। এরপর গার্ডদেরকে অ্যাসিস্ট্যান্টরা তার লোকেরা সামলায়। ততক্ষণে ইউও জিয়াংকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ইউ দেখে যে জিয়াং এর পায়ে এক জায়গায় আঘাত লেগে গেছে, তাই ইউ জিয়াং এর পায়ে মলম লাগিয়ে দেয়। এরপর জিয়াংও ইউ এর আঘাত লাগা জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। কিছুদিন পর কোম্পানিতে ওর চিচির সঙ্গে একটা ফটোশুট ছিল। চিচি তো এই শুটে গিয়ে একদম ইউ এর গায়ে চিপকেই গেছিল, যেটা দেখে ইউ ভাবছিল কোথাও জিয়াং এগুলো দেখে জেলাস না ফিল করে। কিন্তু আমরা দেখব এইসব কিছু দেখে তো জিয়াং অনেক মজা নিচ্ছিল। কিন্তু জিয়াং কিছু না মনে করলেও কি হবে, ইউ এর মনে তো শুধু জিয়াং এর কথাই ঘুরছিল। দিনে দিনে ও তো আরো বেশি করে জিয়াং এর দিকে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছিল। একদিন ইউ কোম্পানির সবাইকে নিয়ে বিজনেস ট্রিপে যাওয়ার প্ল্যানিং করে, যেই ট্রিপে লিও ওদের সঙ্গে হাজির হয়ে যায়। লি যখনই জিয়াং এর সঙ্গে কথা বলার চেষ্টাও করত, ইউ সবসময় ওকে বাধা দিত। এইসব কিছু থেকে ইউ এতটাই জেলাস ফিল করছিল যে ট্রিপে গিয়ে সে লিয়ের সঙ্গে ফিশিং কম্পিটিশনেই নেমে পড়ে। কিন্তু এখানে বারবারই জিয়াং ইউকে সাপোর্ট করছিল, যেগুলো দেখে আবার লি জেলাস ফিল করছিল। এইদিকে এই ট্রিপের ব্যাপারে যখন ইউ এর সৎমা জানতে পারে তখন সেও ট্রিপে হাজির হয়ে যায়। ওরা যখন রাতের বেলায় কিস করছিল এই ব্যাপারটা দূর থেকে জিয়াং দেখে ফেলে, যেটা দেখে সে তো খুবই আপসেট হয়ে পড়ে। কিন্তু জিয়াং লিয়ের গার্লফ্রেন্ডকে ঠিক করে দেখতেই পায়নি। ইউ এর সৎমাকে কিস করা শেষ করার পর লি নির্লজ্জের মতো চলে আসে জিয়াংকে প্রপোজ করার জন্য। কিন্তু এখানে জিয়াং লিকে সরাসরি না বলে দেয়, কারণ লিয়ের চরিত্রটা কেমন সে এবার ভালোভাবেই বুঝে গেছিল। ওদের এই প্রপোজালটা ইউও শুনে ফেলেছিল। সে যখন দেখে জিয়াং এর খুবই মন খারাপ তখন সে জিয়াংকে সান্ত্বনা দিতে থাকে এবং ওকে মুভ অন করতেও বলে,
কারণ সে জিয়াংয়ের কাছ থেকে জানতে পেরেছিল যে ওর লিয়ের ওপর স্কুল লাইফ থেকেই ক্রাশ ছিল। এদিকে এই ট্রিপে গিয়ে অ্যাসিস্ট্যান্ট চিচির অনেক কেয়ার করছিল, যেটা দেখে চিচিও অনেকটা ইমপ্রেস হয়ে যায়। ট্রিপ থেকে ফেরার পরেও ইউ জিয়াংয়ের অনেক কেয়ার করছিল, যেগুলো দেখে জিয়াং ভালোভাবেই বুঝে যায় ইউ আসলে ওকে পছন্দ করতে শুরু করেছে। আর এটা বুঝতে পারার পর ও স্মাইল করতে থাকে। ফাইনালি সেই রেজাল্টের দিন চলে আসে, যার জন্য ইউ তার সৎ মায়ের সঙ্গে বেট করেছিল। এই রেজাল্ট দেখার জন্য সবাই তো খুবই এক্সাইটেড ছিল, কিন্তু পরে জানা যায় যে ইউ তো বেটটা আসলে হেরে গেছে। তখন ইউ এর বাবার কথা মতো কিছু লোকেরা চলে যায় জিয়াংদের সেই ফার্মটাকে ভাঙার জন্য, যেখানে এই ফার্ম ভাঙার কথা নিয়ে আন্টির সঙ্গে ওদের ঝামেলাই বেঁধে যায়। ঠিক তখনই জিয়াংও ওদের কাছে পৌঁছে গিয়ে ওদেরকে বোঝানোর অনেক চেষ্টাই করে, কিন্তু ওরা কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না। পরে কোম্পানি থেকে ওদের কাছে ফোন এলে ওরা সবাই ওখান থেকে ফিরে যায়। আসলে এই ফোন কলটা ইউই করিয়েছিল তার বাবাকে দিয়ে। ইউ বেটের শর্ত অনুযায়ী আজকে এই কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেয়। জিয়াং যখন জানতে পারে ফার্ম না ভাঙার কারণটা আসলে ইউ, তখন সে অনেকটা ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে। কিন্তু কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেওয়ার কারণে ইউ এর মন অনেকটাই খারাপ হয়ে গেছিল। তাই তো পরের দিন থেকেই জিয়াং সব রকম চেষ্টা করতো যাতে সে ইউ এর মনটা ঠিক রাখতে পারে। রাতে জিয়াং ইউকে নিয়ে তাদের ফার্ম হাউসে যায়, যেখানে সে তার ছোটবেলার অনেক কথাই ইউকে বলতে থাকে। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করেই সে একটা ইঁদুর দেখতে পায়, যেটা দেখেও খুব ভয় পেয়ে ইউ এর কোলে উঠে পড়ে। এবার এই সব দৃশ্যগুলো বাইরে থেকে আন্টিও দেখে ফেলে। সেই তো এগুলো দেখে অনেকটা অবাক হয়। এরপর জিয়াংই আন্টিকে সমস্ত সত্যিটাই বলে ফেলে। সঙ্গে সে আন্টির কাছ থেকে ইউকে এখানে রাখার পারমিশনও পেয়ে যায়। এরপর ওরা ফার্ম হাউসেই থাকতে শুরু করে, যেখানে খুব মজা করেই ওদের দিন কাটছিল। এদিকে ইউ এর বাবা জানতে পেরে যায় যে ইউ আসলে বেটটা জিতে গেছিল, কিন্তু ও হেরেছে তো ওর সৎ মায়ের কারণে। তাই সেই দিনই সে ইউ এর সঙ্গে কথা বলতে চলে যায় এবং ইউকে আবারও কোম্পানিতে ফিরতে বলে। রাতে সে ইউ এবং সুচিংকে ডিনারে ইনভাইটও করে। সেই দিন ওরা ডিনারে পৌঁছালে ওখানেই আমরা ইউ এর সৎ ভাইকেও দেখতে পাবো। এরপর যখন ওরা একসঙ্গে ডিনারই এনজয় করছিল, তখনই ইউ এর কাছে হসপিটাল থেকে ফোন আসে যে ইউ এর গ্র্যান্ডপার কন্ডিশন অনেকটা খারাপ হয়ে গেছে। তাই ওরা তাড়াহুড়ো করেই হসপিটালে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে গ্র্যান্ডপা এখন আপাতত ঠিক আছে। এদিকে অনেক বছর পর জিয়াংয়ের বাবা হঠাৎ করেই ওদের ফার্ম হাউসে ফিরে আসে। ফিরেই সে জিয়াংকে ওর সঙ্গে দেখা করতে বলে, কিন্তু বাবার সঙ্গে দেখা করার পরেও জিয়াং খুব একটা খুশি ছিল না, কারণ ছোটবেলাতেই তার বাবা তো তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। পরের দিন জিয়াং ইউ এর সৎ মায়ের সঙ্গে ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে যায়। ওয়েডিং ড্রেসে জিয়াংকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে ইউ তো ওর থেকে চোখ সরাতেই পারছিল না। জিয়াং এর বাবা যখন এই নিউজটা জানতে পারে, তখন সেও ওখানে পৌঁছে যায়। কিন্তু জিয়াং এর বাবার বিহেভিয়ার দেখে বোঝাই যায় যে ওর মেয়ের খুশিতে খুশি হতে মোটেও আসেনি, তার তো অন্য কিছুই প্ল্যানিং আছে। পরে আমরা জানতে পারবো জিয়াং এর বাবা আসলে ওদের ফার্ম হাউসটা বিক্রি করে সমস্ত টাকা নিয়ে আবারও পালিয়ে যাওয়ার প্ল্যানিং করেছে। পরের দিনই ইউ এর বাবার কথা মতো ইউ কোম্পানিতে ফিরে যায়। একদিন ইউ একটা লোকের সঙ্গে কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলতে গিয়ে জানতে পারে যে জিয়াং এর বাবা তাদের ফার্ম হাউসটা ওই লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। ব্যাপারটা জানা মাত্রই ইউ জিয়াং এর বাবার সঙ্গে দেখা করে। তারপরে জিয়াং এর বাবার থেকেই ও জানতে পারে যে এই ব্যাপারটা আসলেই সত্যি। এইসব ব্যাপারে জানতে পেরে যাতে জিয়াং এর মন খারাপ না হয়ে যায়, তাই ইউ জিয়াংকে নিয়ে ঘুরতে বেরোয়। পরের দিন ইউ সেই লোকটার সঙ্গে আবারও দেখা করে এবং কথা বলে ওই লোকটার কাছ থেকে ফার্ম হাউসটাকে সে জিয়াং এর নামে কিনে ফেলে। রাতে জিয়াং এর বাবার সত্যিটা জিয়াং এর সামনে সে রেখে দেয়। জিয়াং এর বাবাকে হুমকি দিয়ে এটাও বলে, এই যে তুমি সারাক্ষণ জিয়াংকে অনেক ভালোবাসার নাটক করো, সেটা করা এবার বন্ধ করো। বাবার সত্যিটা জানার পর জিয়াং এর তো অনেকটাই মন খারাপ হয়ে যায়। তখন ইউ ওকে সান্ত্বনা দিতে থাকে। ইউ ওকে সান্ত্বনা দিয়ে বলে, আমি সবসময়ই তোমার পাশে থাকবো। এদিকে ইউ এর বাবা ইউ এর সঙ্গে সুচিং এর তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছিল, তাই সেই দিন রাতেই সে সুচিং এর বাবাকে ফোন করে এবং ওদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাও করতে বলে। যেটা শুনে ওদিক থেকে সুচিং এর বাবা বলে, আমার মেয়ে জার্মানি থেকে কালই ফিরে আসবে, ফিরে এলেই এই ব্যাপারে কথা হবে। এইটা জানার পর ইউ এর বাবা অনেকটা শকড হয়ে যায়। সুচিং যদি এখনো জার্মানিতে থাকে, তাহলে ইউ এর সঙ্গে যে মেয়েটা আছে সে আসলে কে। পরের দিন শপিং মলেই জিয়াং এর সঙ্গে আসল সুচিং এর পরিচয় হয়। আসলে সুচিং এর যে ড্রেসটা পছন্দ হয়েছিল সেটা জিয়াং আগেই কিনে ফেলেছিল। জিয়াং যখন জানতে পারে যে ড্রেসটা সুচিং এর অনেকটা পছন্দ হয়েছে, তখন সে সুচিংকে ওই ড্রেসটা গিফট করে দেয়। সুচিং ড্রেসটা পরে বাইরে আসা মাত্রই কিছু গুন্ডারা ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। সৎ মায়ের কাছ থেকে লি জানতে পারে যে জিয়াং কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু ওকে ছাড়ার পরিবর্তে কিডন্যাপাররা অনেক টাকা দাবি করেছে।
যে এই টাকাটা দেওয়ার ক্ষমতা সৎমায়ের নেই। তাই সে লিকে বলছিল যাতে সে জিয়াংকে উদ্ধার করে আনে। যেটা শোনা মাত্রই লি জিয়াংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সেই একই কিডন্যাপিং এর ফটো ইউ এর কাছেও পৌঁছে গেছিল, যেটা দেখার পর ইউ অনেক তাড়াহুড়ো করে জিয়াংকে বাঁচানোর জন্য ওই লোকেশনে পৌঁছে যায়, যেখানে গুন্ডাদের সঙ্গে ফাইট করার পর যখন সে জিয়াংকে উদ্ধার করতে যায় তখন সে দেখতে পায় এখানে জিয়াং নয় অন্য কোনো মেয়ে আছে। লি জিয়াংকে খুঁজে না পেলেও সেই কিডন্যাপারের হেডকে খুঁজে পেয়ে যায়, যে জিয়াংকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। এদিকে ইউ এর বাবা ইউকে বলেই ফেলে যে তুমি ওই মেয়েকে বিয়ে করতে পারো না, তোমাকে সুচিংকেই বিয়ে করতে হবে। কিন্তু ইউ ওর বাবাকে বলে দেয় আমি জিয়াংকে ভালোবাসি, তাই আমি জিয়াংকেই বিয়ে করব। পরের দিন ইউ এর বাবা আসল সুচিং এর সঙ্গে দেখা করে এবং ওকে একটা প্রজেক্টে ওদের সঙ্গে কাজ করতে বলে। এতে সুচিংও রাজি হয়ে যায়। এদিকে জিয়াং এর অনেকটা মন খারাপ ছিল, তাই ইউ ওকে নিয়ে একটা সুন্দর জায়গায় বেড়াতে আসে, আর এখানে ওরা অনেকটা সময় সুন্দরভাবেই কাটায়। পরের দিনই আসল সুচিং কোম্পানিতে পৌঁছে যায় ওই প্রজেক্টের ব্যাপারে কথাবার্তা বলার জন্য, যেখানে ইউ প্রথমে সুচিংকে তার এমপ্লয়িদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর এরপরে তার গার্লফ্রেন্ড জিয়াং এর সঙ্গেও সুচিং এর পরিচয় করিয়ে দেয়। প্রথমটাই সুচিং এই ব্যাপারে বেশি একটা পাত্তা দেয়নি, কিন্তু পরে সে বুঝতেই পারে যে ইউ জিয়াংকে আসলে কতটা ভালোবাসে, আর সে এইরকম একটা কাপলের মাঝখানে কখনোই আসতে চায় না। পরের দিন লি একটা টাই পরে কোম্পানিতে গেলে, যেটা দেখে ইউ এর বাবার ওর উপর একটু সন্দেহ হয়। আসলে এইরকমই একটা টাই ওর ওয়াইফ ওকে কিছুদিন আগে গিফট করেছিল, আর এই সন্দেহটা হওয়ার পরেই ইউ এর বাবা তার একটা লোককে ওর অ্যাসিস্ট্যান্ট এবং তার ওয়াইফের উপর নজর রাখতে বলে। ইউ এর বাবা ইউ এবং সুচিং এর বিয়ে দেওয়ার জন্য দুটো পরিবারকে একসঙ্গে ডিনারে ইনভাইট করে, যেখানে সে একটা ফাইল আনার বাহানায় জিয়াংকেও ডেকে পাঠায়। জিয়াং যখন আড়াল থেকে দুই পরিবারকে একসঙ্গে দেখে তখন সে বুঝতেই পারে ভবিষ্যতে ইউকে সুচিংকেই বিয়ে করতে হবে। এতেও অনেকটাই আপসেট হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। এইদিকে সৎমা সেদিন লিয়ের সঙ্গে দেখা করতে একটা হোটেলে পৌঁছালে দেখে যে সেখানে ইউ এর বাবা আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমি তোমার এবং লিয়ের অ্যাফেয়ারের ব্যাপারে সবকিছু জেনে গেছি, তাই এবার আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, এইটা বলে ইউ এর বাবা ওখান থেকে চলে যায়। এদিকে আমরা জানতে পারবো লি তো সেই কিডন্যাপারের হেডকে ধরে রেখেছিল, যাতে ওর কাছ থেকে ইউ পরিবারের ব্যাপারে কিছু ইনফরমেশন বের করতে পারে। ফাইনালি সেই কিডন্যাপারদের হেড মুখ খোলে এবং ওর কাছ থেকেই লি জানতে পারে যে আজ থেকে বহু বছর আগে ইউ এর বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে তার দাদা বৌদি এবং তাদের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে ওর দাদা বৌদি মারা গেলেও সন্তানটা প্রাণে বেঁচে গেছিল। তাই তো ইউ এর বাবা আবারও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে তার দাদা বৌদির সন্তানটাকে আবারও মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু এবারে তো ইউ এর বাবা জানতো না যে ওই অ্যাক্সিডেন্টে আসলে ওর দাদা বৌদির সন্তান নয়, তার নিজেরই সন্তান ইউ মারা গেছিল। প্রেজেন্টে যে কোম্পানি সামলাচ্ছে সে আসলে ওর সন্তান নয়, ওর দাদা বৌদিরই সন্তান র্যান। সত্যিটা জানা মাত্রই লি এই ব্যাপারটা জিয়াংকেও জানিয়ে দেয়, কিন্তু কথা বলতে বলতেই লি অনেকটা অসুস্থ হয়ে পড়ে, তাই জিয়াং ওকে হসপিটালে ভর্তি করে। হসপিটালে একদিন ইউ এর বাবা লিয়ের সঙ্গে দেখা করতে এলে লি তো অসুস্থ অবস্থাতেও ইউ এর বাবাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে ইউ এর বাবা অনেকটা নার্ভাস হয়ে ওকে জিজ্ঞাসা করে তোমার আসলে কি চাই। তখন লি বলে আমি তোমাদের কোম্পানির সবথেকে বড় শেয়ার হোল্ডার হতে চাই। ইউ এর আসল সত্যিটা জানার পর থেকেই জিয়াং ওকে এড়িয়ে চলার চেষ্টা করত, কিন্তু ইউ তো বুঝতেই পারছিল না যে জিয়াং আসলে এরকম কেন করছে। এদিকে লি যে ইউ এর বাবাকে ব্ল্যাকমেল করছে তার জন্য ইউ এর বাবা অনেকটা রেগে গিয়েই ইউ এর সৎমাকে মারধর করতে থাকে। এসব কিছু সহ্য করতে না পেরে সৎমা লিয়ের সঙ্গে আবারও প্ল্যানিং করে ইউ এর বাবার টাকা পয়সা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল, কিন্তু সেদিন যখন প্ল্যানিং অনুযায়ী ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেই অ্যাক্সিডেন্টে ইউ এর সৎমা মারা যায়। এই অ্যাক্সিডেন্টের নিউজটা যখন লি জানতে পারে তখন সে তো পাগলের মতোই হাসতে থাকে। ওর হাসি থেকে বোঝাই যায় যে এই অ্যাক্সিডেন্টটা আসলে ওই করিয়েছিল। ও তো কিছুদিনের মধ্যেই এই কোম্পানির বড় শেয়ার হোল্ডার হতে চলেছে, তাহলে ওর সৎমায়ের সঙ্গে প্ল্যানিং করে ওর বা লাভটা কি। এদিকে ইউ এর কাছে আবারও হসপিটাল থেকে ফোন আসে, যেখানে পৌঁছালে ও জানতে পারে ওর গ্র্যান্ডপা মারা গেছে। এতে ইউ অনেকটাই আপসেট হয়ে যায়। ওকে এতটা কষ্ট পেতে দেখে সবকিছু ভুলে জিয়াং আবারও একবার ওকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে ইউ জানতে পারে যে হসপিটালে শেষবারের জন্য ওর গ্র্যান্ডপায়ের সঙ্গে ওর বাবাই দেখা করেছিল, তাই তো এবার ইউ এর ওর বাবার উপর সন্দেহ হতে থাকে। ইউ তাই এটাই ডিসাইড করে ফেলে যে সে তার বাবাকে এক্সপোজ করে ছাড়বে। পরের দিনই তাই ইউ জিয়াংকে নিয়ে একজন আন্টির সঙ্গে দেখা করে, আর এই আন্টিটা আসলে ইউ এর বাবার এক্স ওয়াইফ।
সেদিন যখন কোম্পানির শেয়ার হোল্ডার মিটিং চলছিল, সেখানে ইউ এর বাবার এক্স ওয়াইফও হাজির হয়ে গেছিল, যাকে দেখে ইউ এর বাবা নিজের রাগটাকে কন্ট্রোল করতেই পারেনি। সে তার এক্স ওয়াইফকে নিয়ে তার অফিসের মধ্যে যায় এবং সেখানে গিয়ে এক্স ওয়াইফকে মারতেও শুরু করে। কিন্তু ইউ এর বাবা তো জানতো না যে ওই রুমে আগে থেকেই লাইভ স্ট্রিমিং চলছিল, যেই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সবার কাছে সব সত্যিটা চলে আসে। আর এখান থেকে এটাও জানা যায় আসলে ইউ এর বাবা সম্পত্তির লোভেই তার এক্স ওয়াইফকে বিয়ে করেছিল। সব সত্যিটা সামনে চলে আসলে ইউ এর বাবা নিজেকে বাঁচানোর জন্য অসুস্থ হওয়ার ভান করে এবং নিজে একটা হসপিটালে ভর্তিও হয়ে যায়, যেখানে ইউ তার বাবার সঙ্গে দেখা করতে যায়। সে তার বাবাকে বলে, তোমার সামনে যে বসে আছে সে আসল ইউ নয়। বহু বছর আগে তুমি ওই অ্যাক্সিডেন্টে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু তুমি তো জানোই না ওই অ্যাক্সিডেন্টে তোমার নিজের ছেলেই মারা গেছে। আর তোমার এক্স ওয়াইফ মানে আমার আন্টির সাহায্যেই আমি নিজের চেহারা পরিবর্তন করে আবারও কোম্পানিতে ফিরেছি। সত্যিটা জানার পর ইউ এর বাবা তো শকটি থেকে গেছিল যে সে নিজের হাতে কি করে নিজের ছেলেকে খুন করতে পারে। কিছুদিন পর কোম্পানিতে আবারও একটা শেয়ার হোল্ডারের মিটিং ডাকা হয়েছিল, যেখানে লি এমনই ভান করছিল যেন সে কোনো ভিআইপি গেস্ট হবে। আসলে সে তো ভেবেই নিয়েছিল ইউ এর বাবার হাতে যা শেয়ার আছে সেগুলো সব তার হাতে আসতে চলেছে। কিন্তু এইসব কিছু সত্যি হওয়ার আগে প্রেসিডেন্টের এক্স ওয়াইফ র্যান এবং জিয়াং ওখানে হাজির হয়ে গেছিল, যারা সব শেয়ার হোল্ডারদের সামনে ইউ এর বাবার করা এতদিনের কুকীর্তির কথা সবকিছুই বলে ফেলে। এরপর ইউ এর বাবাকে প্রেসিডেন্টের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়, আর সে কোম্পানিতে যা যা ফ্রড করেছে তার জন্য তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হবে। যেহেতু ইউ এর বাবা এখন আর প্রেসিডেন্ট নয়, তার মানে লিও কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার হতেই পারবে না। শুধু এইটুকুই নয়, ও যেসব কাজগুলো করেছে তার জন্য ওকেও জেলে যেতে হবে। এই সব কিছু মিটে যাওয়ার পরে র্যানি এই কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যায়, যেটা জেনে কোম্পানির সমস্ত এমপ্লয়িরাই খুব খুশি হয়। এরপর র্যান সবার সামনেই জিয়াংকে অফিসিয়ালি প্রপোজ করে, যেই প্রপোজাল জিয়াংও অ্যাকসেপ্ট করে নেয়। এরপরেই আমরা জিয়াং এবং র্যানকে জিয়াংয়েরই ফার্ম হাউসে দেখতে পাবো, যেখানে ওরা দুজন ওদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। আর এই রকমই একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।